আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলার মেহেরবানি যেই পরিস্থিতিতে আমাদেরকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি মামুনুর রশিদ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ইব্রাহিমকে সরকারি কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইল। আজকে আমি যে ক্লাস নিব অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ইয়ার, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থেকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তোমাদের মাঝে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই চ্যাপ্টার আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা আমরা বলতে কি বুঝি আগে এটা আমাকে জানতে হবে। আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী প্রকাশ পায়, সে আর্থিক বিবরণীতে সম্পদ, দায়, আয়, ব্যয় এসব কিছুর একে অপরের সাথে যে একটা সম্পর্ক, তার পরিমাপ এবং মাত্রা নির্ণয় করে সেটা গাণিতিক আকারে যে প্রকাশ করা হবে, অর্থাৎ সুগভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করাটাই হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলসমূহ, তিনটা কৌশল রয়েছে। 1 নম্বর সমান্তরাল বিশ্লেষণ, 2 নম্বর খাড়াখাড়ি বিশ্লেষণ, 3 নম্বর অনুপাত বিশ্লেষণ। আমরা সমান্তরাল এবং খাড়াখাড়ি বিশ্লেষণ এই দুইটার অঙ্ক পরীক্ষাতে কম আসে। অনুপাত বিশ্লেষণ নামে যে বিশ্লেষণটা, এই পদ্ধতিতেই অঙ্কগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে। আমরা অনুপাত বিশ্লেষণ সম্পর্কে একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা কিছু অবগত হয়েছি, জেনেছি। তো এখন আমরা এই অনুপাত বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। অনুপাত বিশ্লেষণ আমাকে শিখতে হলে প্রথমে সূত্রগুলো আয়ত্ত করতে হবে। এখন এই সূত্রগুলোর ভিতরে প্রথম যে সূত্র আমি লিখেছি, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও বাংলা হচ্ছে চলতি অনুপাত, অর্থাৎ চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। চলতি সম্পদ, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে চলতি দায়। চলতি সম্পদকে আমি যদি চলতি দায় দ্বারা ভাগ করি তাহলে একটা অনুপাত আসবে। নাম্বার 2, কুইক রেশিও। কুইক রেশিও দ্রুত অনুপাত। এই দ্রুত অনুপাতের কয়েকটি নাম রয়েছে। কুইক রেশিও এর আরেকটি নাম হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও সূত্র হচ্ছে কুইক অ্যাসেটস ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস, অথবা এটাকে আমরা লিকুইড অ্যাসেটস বা লিকুইড লায়াবিলিটিসও বলতে পারি। তো কুইক অ্যাসেটস ডিভাইড বাই কুইক লায়াবিলিটিস, দ্রুত সম্পদ ডিভাইডেড বাই দ্রুত দায়। দ্রুত সম্পদকে দ্রুত দায় দ্বারা ভাগ করলে আমরা একটা অনুপাত পেয়ে যাব। এমনকি প্রত্যেকটা রেশিওর অনুপাতের আদর্শ একটা মান রয়েছে। কারেন্ট অ্যাসেটস, কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 2:1। কুইক রেশিও এর আদর্শ মান হচ্ছে 1:1। নেক্সট আসতেছি স্টক টার্ন ওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত, স্টক টার্ন ওভার রেশিও, এটাকে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, একে ভাগ করতে হবে অ্যাভারেজ ইনভেন্টরি, গড় মজুদ। ইনভেন্টরি শব্দের অর্থ হচ্ছে মজুদ, এটা আগে পূর্বে ছিল স্টক, এখন বর্তমানে আমরা আমেরিকান পদ্ধতিতে ইনভেন্টরি শব্দটা প্রয়োগ করি। তাহলে এই তিনটা সূত্র আমরা শিখলাম। এর পরবর্তী আরও কিছু সূত্র রয়েছে। আমাদের 5 নম্বর সূত্র হচ্ছে গ্রোস প্রফিট রেশিও। এর বাংলা হচ্ছে মোট লাভ অনুপাত,
অথবা বলতে পারি মোট মুনাফা অনুপাত। মোট মুনাফা অনুপাত সূত্র হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস। গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস গুণন 100। এখানে নেট সেলস আমরা কিভাবে লিখতে পারি? নেট সেলস অর্থাৎ সেলস থেকে, সেই সেলসটা নগদেও হতে পারে, বাকিতেও হতে পারে, ক্যাশ সেলস অথবা ক্রেডিট সেলস যেটাই থাকুক, টোটাল সেলস থেকে সেলস ডিসকাউন্ট এবং সেলস রিটার্ন বাদ দিলে আমরা নেট সেলস পেয়ে যাব। নেক্সট নাম্বার 5, নেট প্রফিট রেশিও। নেট মুনাফা অনুপাত। নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস গুণন 100 অথবা লিখতে পারে নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস গুণন 100। নেট প্রফিট আমরা অঙ্কে পেয়ে যাব, অঙ্কে থাকবে অথবা বের করে নিতে হবে, আর নেট সেলস গুণন 100। এরপরে আমরা যাব ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত সূত্র হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সমান সমান ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। এখন চলতি মূলধনটা আমরা কিভাবে পাবো ওইটা পরবর্তীতে আলোচনা হবে। ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, এভাবে আমরা চলতি মূলধনটা বের করতে পারি। নেক্সট নাম্বার 7, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, যার বাংলা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। সূত্র নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। নেট ক্রেডিট সেলস এখানে ক্যাশ সেল আসবে না, নগদে বিক্রয় থাকলে অঙ্কে সেই বিক্রয় আসবে না, শুধু বাকিতে বিক্রয় যেটা দেওয়া থাকবে সেই বিক্রয়টাই আমাকে অঙ্কের অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে নাম্বার 8, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও নেট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। নেট ক্রেডিট পারচেস, নেট ক্রেডিট সেলসের মতোই এখানে নগদে কোনো ক্রয় লেখা যাবে না, শুধু বাকিতে ক্রয়টাই আমাকে অঙ্কের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য নেট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। আরও অনেক সূত্র বইয়েতে রয়েছে, আমরা কিছু কিছু বিষয় যে নেট সেলস, নেট পারচেস, তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল, হ্যাঁ এর আগে আমরা লিখেছি অ্যাভারেজ ইনভেন্টরি, এই তথ্যগুলো কিভাবে আসবে ওই বিষয়গুলো আমরা টিকা আকারে লিখব। ইতিপূর্বে আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি সেই সূত্রগুলোর হেল্পিং হিসাবে, সাহায্যকারী হিসাবে এই কাজ করতে হবে আমাকে। যেমন আমরা প্রথম যে সূত্রটা লিখেছি কারেন্ট রেশিও, চলতি অনুপাত, সূত্র হলো কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। অঙ্কে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য থেকে আমাকে কারেন্ট অ্যাসেটসের পরিমাণ কত এবং কারেন্ট লায়াবিলিটিসের পরিমাণ কত, এইটা ডান পাশে টিকা আকারে করে আমাকে এটা দেখাতে হবে। যেমন কারেন্ট অ্যাসেটস কি কি হতে পারে চলতি সম্পদগুলা। এখন চলতি সম্পদটা কি? চলতি সম্পদ হচ্ছে প্রতিষ্ঠানের যে সম্পদগুলা দ্রুত গতিতে নগদ অর্থে রূপান্তর করা যায়, সেগুলাই হচ্ছে চলতি সম্পদ। যেগুলা হ্যাঁ এগুলোর ভিতরে আমরা আনতে পারি ক্যাশ, ব্যাংক, তারপরে ইনভেন্টরি মজুদ, অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্সেস, অ্যাক্রুড ইনকাম, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ইটিসি। এ পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি।
ক্যাশ, ব্যাংক, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্সেস, অ্যাক্রুড ইনকাম প্লাস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এগুলো হলো চলতি সম্পদ। নাম্বার 2 কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্সেস। কোনো খরচের যদি বকেয়া থাকে তাহলে সেটা হলো দায়। প্রিপেইড ইনকাম, কোনো আয় যদি অগ্রিম থাকে সেটা হচ্ছে দায়। ব্যাংক ওভারড্রাফট, এখানে প্রিপেইড ইনকামের ভিতরে আসতে পারে আনআর্নড সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত সেবা আয়, এটাকে দায় হিসাবে চিহ্নিত করতে হবে, দায়ের সাথে যোগ করতে হবে। নাম্বার 3 ওয়ার্কিং ক্যাপিটাল, চলতি মূলধন। চলতি মূলধনটা আসবে কারেন্ট অ্যাসেটস থেকে, কারেন্ট লায়াবিলিটিস, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলেই আমরা পেয়ে যাব ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যখন আমি সূত্র লিখব তখন আমাকে নিয়ে আসতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ওই ক্ষেত্রে আমরা নোট দিব কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, তাহলে বের হবে ওয়ার্কিং ক্যাপিটাল। নাম্বার 4 অ্যাভারেজ ইনভেন্টরি। আমরা স্টক টার্নওভার রেশিও মজুদ আবর্তন অনুপাত সূত্র আমরা লিখেছি। সেই মজুদ আবর্তন অনুপাতের ক্ষেত্রে সূত্র লিখেছি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, গড় মজুদ। এখন গড় মজুদটা আমরা কোথায় পাবো? অঙ্কে দেওয়া না থাকলেই তাহলে আমরা গড় মজুদের সূত্র বের করব, অ্যাভারেজ ইনভেন্টরি সমান সমান ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2। প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, সমাপনী মজুদের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই এখানে গড় আসবে, যে গড় ইনভেন্টরি বা অ্যাভারেজ ইনভেন্টরি বের হবে। নাম্বার 5 নিট সেলস, যে কথাটি আমি পূর্বে আলোচনা করেছি যে সেলস থেকে সেলস ডিসকাউন্ট প্লাস সেলস রিটার্ন, যদি অঙ্কে সেলস ডিসকাউন্ট থাকে সেলস রিটার্ন থাকে, এই দুটো যোগ করে সেলস থেকে বাদ দিলেই নিট সেলস পাওয়া যাবে। নাম্বার 6 নিট পারচেস সমান সমান পারচেস মাইনাস পারচেস ডিসকাউন্ট প্লাস পারচেস রিটার্ন। পারচেস ডিসকাউন্ট ক্রয় বাট্টা এবং ক্রয় ফেরত, এই দুইটা যোগ করে পারচেস থেকে বাদ দিলেই নিট পারচেস আমরা পেয়ে যাব। লাস্ট কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় যদি অঙ্কে দেওয়া না থাকে আমরা কিভাবে পাবো? নিট সেলস থেকে, নিট সেলস থেকে গ্রোস প্রফিট বাদ দিলেই আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। ইতিপূর্বে আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রের আঙ্গিকে আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা পরীক্ষা 2019 অনার্স প্রথম বর্ষের, অনুষ্ঠিত 2014, 16 নম্বর এক্সারসাইজ 16। এই অঙ্কটা পরীক্ষায় এসেছে, সেই অঙ্কটার সলিউশন আমি করে দিচ্ছি। এ নাম্বার কারেন্ট রেশিও, প্রথম যে চাওয়া প্রশ্নের কারেন্ট রেশিও, চলতি অনুপাত, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেটস ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস, এটা হলো অঙ্কে আমার সূত্রে লাগবে কারেন্ট অ্যাসেটস। এখন কারেন্ট অ্যাসেটস এটার সূত্রে তথ্য দেওয়া আছে, সেই তথ্য থেকে কোন কোন উপাত্তগুলি, কোন কোন দফাটা কারেন্ট অ্যাসেটসের আওতাভুক্ত আসবে সেটা যোগ করে নিতে হবে। হ্যাঁ, আমরা একটা নোট দিব ডান পাশে। কারেন্ট অ্যাসেটস কী কী আছে ইতিপূর্বে শিখেছি। ইনভেন্টরি 1,50,000, ক্যাশ 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, প্রিপেইড এক্সপেন্সেস, কোনো খরচের যদি অগ্রিম থাকে তাহলে এটা সম্পদ। মোট টোটাল হচ্ছে 2,30,000 টাকা, এটা হলো কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট লায়াবিলিটিস সূত্রে চেয়েছে, কারেন্ট লায়াবিলিটিসে ব্যাংক ওভারড্রাফট 15,000, অ্যাকাউন্টস পেয়েবল 40,000,
অ্যাক্রুড স্যালারি, কোনো খরচের বকেয়া থাকলে সেটা চলতি দায়। আমরা টোটাল যোগ করলাম ৭৫,০০০ টাকা। এই যোগফলটা আমাকে সূত্রে বসাতে হবে। কারেন্ট অ্যাসেটস ২,৩০,০০০, কারেন্ট লায়াবিলিটিস ৭৫,০০০। ২,৩০,০০০কে আমি যখন ৭৫,০০০ দিয়ে ভাগ করব তখন আমার রেজাল্ট আসবে 3.0666 আসতে পারে। এখানে 3.06:1। সবসময়ই এখানে আমি যত বড় সংখ্যাকেই ভাগ করি শেষে 1 আসবেই অনুপাতের ক্ষেত্রে। নাম্বার বি, অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও, যার আরেক নাম হচ্ছে কুইক রেশিও, দ্রুত অনুপাত। হ্যাঁ, এখন এটার সূত্র হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও অঙ্কে নেই, তাহলে আমরা কিভাবে পাবো সেটা? কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্সেস এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে কারেন্ট অ্যাসেটস থেকে। হ্যাঁ, এখানে অঙ্কে কারেন্ট অ্যাসেটস আমরা 1 নম্বর সলিউশনে পেয়েছি এ নম্বরে 2,30,০০০ টাকা। 2,30,০০০ থেকে ইনভেন্টরি 1,50,০০০ আর প্রিপেইড এক্সপেন্সেস 10,০০০, এই দুটো আমি যোগ করব। আর অ্যাসিড টেস্ট রেশিওর ক্ষেত্রে কুইক লায়াবিলিটিস, যেটা এই কুইক লায়াবিলিটিসটা কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট, এটা বাদ দিয়েও করা যায়, না দিয়েও করা যায়। তো অনেক বইগুলোতে বাদ দিয়েই করছে, ব্যাংক ওভারড্রাফটটা আমরা বাদ দিয়েই করব। কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিলেই কুইক লায়াবিলিটিস বের হবে। তো ওখানে 2,30,০০০ থেকে 1,60,০০০ টাকা বাদ দিলে পাওয়া যাবে 70,০০০, আর নিচে হলো 60,০০০ টাকা। 70,০০০কে 60 দিয়ে ভাগ করলে 60,০০০ দিয়ে 1.17:1 নম্বরে আমরা চেয়েছি। প্রশ্নে আছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র আমরা শিখেছি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড অঙ্কে আছে 8 লক্ষ টাকা, আর অ্যাভারেজ ইনভেন্টরি যদি কোনো অঙ্কে না থাকে সেটা বের করে নিতে হবে। আমরা এর আগে আমরা এই সম্পর্কে সূত্র শিখেছি যে ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। তাহলে 8 লক্ষ টাকাকে এই ক্ষেত্রে অ্যাভারেজ ইনভেন্টরি আমি মুখেই নিয়ে অঙ্ক করে নিয়ে আসছি 1.5 লক্ষ টাকা। 8 লক্ষ টাকাকে 1.5 লক্ষ টাকা দিয়ে ভাগ করে পাওয়া যাবে 5.33 টাইমস। যখন টার্নওভার রেশিও আবর্তন অনুপাত থাকবে তখন এখানে আর অনুপাত লেখা যাবে না, ইস্টু লেখা যাবে না, লিখতে হবে যে রেজাল্ট হবে তার সাথে টাইমস, অর্থাৎ এতবার। এরপরে নাম্বার ডি, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল, অথবা আমরা লিখতে পারি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এভারেজ শব্দটা আমরা দিতে পারি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এই ক্ষেত্রে নিট ক্রেডিট পার সেলস 8 লক্ষ টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আছে 50,000, ভাগ করলে হয় 16 টাইমস। এরপরে আসছে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, প্রাপ্য প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, নিট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাকাউন্টস পেয়েবল। এখানে অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল দিতে পারি 4,50,000 আছে, নিট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই 40,000, ভাগ করলে আসবে 11.25 টাইমস বার, এতবার। এই হলো আমার অঙ্ক। তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে, আর্থিক বিবরণী বিশ্লেষণে
তিনটা যে কৌশল রয়েছে, তিনটা কৌশলের ভিতরে একটি হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ, খাড়াখাড়ি বিশ্লেষণ, আরেকটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। সেই অনুপাত বিশ্লেষণের আঙ্গিকে আমরা যে সূত্রগুলো শিখলাম এবং সেই আঙ্গিকে আমরা একটি বোর্ডের অঙ্ক সমাধান করলাম। তো আজকে এ পর্যন্তই। তো আশা করি নেক্সট ক্লাসে আমরা সকলেই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরবর্তী অর্থাৎ নেক্সট ক্লাসে অনলাইনে মাধ্যমে যে ক্লাস নিব সেই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।